এক্সামের দিন লিংক পেয়ে 10টার দিকে লিংক হচ্ছে ওপেন করা হয়, হ্যাঁ, জুম লিংক 10টার মধ্যে ওপেন করা হবে। তো এই জুম লিংকটা তোমাদের দিবেন হচ্ছে তোমাদের কোঅর্ডিনেটর যিনি আছেন, কোঅর্ডিনেটর স্যার অথবা ম্যাডামের কাছ থেকে লিংক পেয়ে যাবা। 10টা থেকে 10:30টার মধ্যে তোমরা জয়েন করে ফেলবা। কেউ যদি কোনো প্রকার প্রবলেমে পড়ো, নেটওয়ার্কের প্রবলেম বা কোনো প্রবলেম, ওই সঙ্গে সঙ্গে ম্যাডামের সাথে বা স্যারের সাথে যোগাযোগ করতে হবে। তোমাদের কে কি বলে, আইপি ডিপার্টমেন্টে তোমাদের কোঅর্ডিনেটর কে? তুষার তুষার স্যার। স্যার। শুনতে পা তুষার স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে তুষার স্যার তোমাদের সাথে এটা নিয়ে করবে, কারণ এই প্রত্যেক ডিপার্টমেন্টের স্টুডেন্ট মানে যার যার ইয়েকে কোঅর্ডিনেটরের মাধ্যমে, মানে ডিস্ট্রিবিউশনটা হয়েছে কোঅর্ডিনেটরের মাধ্যমে, হ্যাঁ, না তো এত স্টুডেন্ট একসাথে কোর্স টিচার কখনো ইয়ে করতে পারবে না। দ্যাটস ওয়াই তো তুষার স্যারের কাছ থেকে তোমরা জুম লিংক পেয়ে যাবা, প্রত্যেকটা পরীক্ষার আগেই পেয়ে যাবা জুম লিংক। তারপর হচ্ছে এই 30 মিনিটস এর মধ্যে তোমরা জুম লিংকের মধ্যে জয়েন করবা, জয়েন করে চুপ করে বসবা, বা কেউ জয়েন করতে না পারলে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে বা কোনো একটা প্রবলেম হতে পারে, তো ওই সময়টার মধ্যে তোমরা স্যারের সাথে যোগাযোগ করে নিতে হবে যে পরীক্ষা দিতে পারবে নাকি পারবে না, হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই সময়ের মধ্যে কাজ সেরে ফেলবা। গেল। তারপর ঠিক 10টা 30 মিনিটে এই জুম প্ল্যাটফর্মেই তোমাকে গুগল লিংক দেওয়া হবে। আমরা ওই সিটি পরীক্ষা দিয়েছিলাম না, জি ম্যাডাম। সিটি পরীক্ষায় আমরা গুগল লিংকে সিটির পরীক্ষা দিয়েছিলাম, ঠিক সেম ওয়েতে এই কুইজ পরীক্ষার যে গুগল লিংকটা সেটা হচ্ছে ঠিক 10টা 30-এ এই গুগল প্ল্যাটফর্মে তুমি পেয়ে যাবা। এখানকার যে মেসেঞ্জারে মানে সরি মেসেঞ্জার না, চ্যাট বক্সে দিয়ে দেওয়া হবে গুগল লিংকটা দিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে তোমরা গুগল লিংকে ঢুকে এক্সাম দিতে শুরু করে দিবে। এখন অন্য সব ক্ষেত্রে 36 কোয়েশ্চেনই থাকবে। শুধু ম্যাথমেটিক্স এর জন্য কি বললাম, যেটা 18টাও হতে পারে, শুধুমাত্র ম্যাথমেটিক্স এর জন্য গতবার আমরা একটু এই পারমিশনটা নিয়েছিলাম। তো এবারও পারমিশনের এখন পর্যন্ত মিটিং হয়নি, তো মিটিং হলে যে আমরা কনফার্ম হবো যে 18টা করবো নাকি 36টা করবো, এটা আমি তোমাদের সিআর কে খুব মানে ইনফর্ম হলেই তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে কি কাহিনী, তারপর 11টার মধ্যে অবশ্যই সাবমিট, সরি 30 লিখতেছি বারবার করে, 11টার মধ্যে অবশ্যই সাবমিট করে দিতে হবে, অবশ্যই সাবমিট করে দিতে হবে, কারণ যিনি এই লিংক ক্রিয়েটর তিনি 11টার মধ্যে লিংক হচ্ছে অফ করে দেয়। বুঝতে পেরেছি? একদম মনে সুখে পরীক্ষা দিতে বসবো তা কিন্তু হবে না, হ্যাঁ। 11টার মধ্যে তুমি সাবমিট করে ফেলবা। তোমাকে ওই এখানে টিচার স্যার তো অবশ্যই সারাক্ষণ তাগাদা দিতে থাকবে, তারপরে নিজেও কনসার্ন থাকবা, ঘড়ি নিয়ে বসবে, 11টার মধ্যে সাবমিট করে দিবে, কারণ আমাদের হচ্ছে রিটেন পরীক্ষা শুরু করতে হবে, গুগলের লিংক তোমার অফ করে দিবে। তো তোমার যদি লিংকের সাবমিশন অফ করে দেয় তখন তো আর তোমারটা সাবমিটেড হবে না, তাই না? এখানে তো 36 নাম্বার নিয়ে টানাটানি পড়ে যাবে। তো সুতরাং মাথা ঠান্ডা রেখে অবশ্যই 11টার মধ্যে সাবমিট শেষ করে ফেলবে। সাবমিট শেষ, এই পার্ট শেষ, আবার তুমি এই জুম প্ল্যাটফর্মে চলে আসবা। জুম প্ল্যাটফর্মে চলে আসলে এখানে আসার পরে আবার 11টা 5-এর মধ্যে তোমাকে রিটেনের কোয়েশ্চেন দেওয়া হবে। রিটেনের কোয়েশ্চেন স্ক্রিন শেয়ারও করা হয় বা তোমার এই চ্যাট বক্সে লিংক দেওয়া হয়, সবই করা হয়, মানে তোমাকে 3-4 ভাবে বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিনা সেখানেও দেওয়া হয়। সেটা তোমার কোঅর্ডিনেটর তোমার কাছে কিভাবে পৌঁছাবে ওটা স্যার তোমাদের অলরেডি যেহেতু এক্সামের ডেট দিয়ে দিয়েছে তোমাদের কিনে উনি একটা গ্রুপিং একটা ক্লাস নিবে, ওনাদের উনি একটা ক্লাস নিবে, কারণ এক একজন টিচার এক এক ভাবে, কেউ স্ক্রিন শেয়ার করে, কেউ অথবা এই চ্যাট বক্সে একটা লিংক দিয়ে রাখে এই কোয়েশ্চেনটা আর কি, কে কিভাবে তার স্টুডেন্টের কাছে এটা পৌঁছাবে সেটা সেই কোঅর্ডিনেটরের ডিসিশন, এবং উনি ওটা তোমাদের পরীক্ষার আগে তোমাদের সাথে বসে এটা কনফার্ম করবে। তো এই 11টা 5 মিনিটে তোমাদের কাজ হচ্ছে ক্যামেরাটা অন করে লিখতে বসে যাওয়া। কোশ্চেন যদি স্ক্রিন শেয়ার করে রাখে তখন তুমি সুন্দর মতো মোবাইলটা একটু একটু ডিস্টেন্সে রেখে তুমি লিখছো আর তোমার ফেসটা দেখা যাচ্ছে, তারপর তুমি লিখতে শুরু করবে, ঠিক আছে? কোশ্চেন নিয়ে লিখতে শুরু করবে, তারপর 12টা 5-এর মধ্যে তোমার লেখা শেষ করতে হবে, 1 ঘন্টা। আর ক্যামেরা অন থাকবে, আর ক্যামেরা অন থাকবে কারণ তোমার তোমার কোঅর্ডিনেটরও তোমাকে দেখতে পাবে, আবার আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ইনভিজিলেটর থাকবে, আর এক্সাম কমিটি তো আছেই।
তো এক্সাম কমিটিও তোমাকে দেখবে বা ইনভিজিলেটরও আছে, সেও তোমাকে দেখবে। তো সেক্ষেত্রে 2 নাম্বারই বা তুমি যাই বলো না কেন, কি বলবো, কোন রকমের কপি করার সুযোগ আসলে চেষ্টা করা হয় যেন না থাকে। তারপরে যার যার অনেস্টি তার তার কাছে, তাই না? কারণ নকল করার তো আমাদের থেকে বেশি ভালো পদ্ধতি তোমরা জানো, আল্লাহ না করুক ভুল পথে যেও না, হ্যাঁ। যাই হোক, তো কথা হচ্ছে যে ক্যামেরা অন থাকবে, আর ইনভিজিলেটর বা তোমার কোঅর্ডিনেটর তোমাকে অবজার্ভ করতে থাকবে। তো তারাই তোমাকে নক করবে যদি কোনো প্রবলেম দেখতে পায়। তো 12টা 5 মিনিটের মধ্যে তোমার লেখা শেষ করতে হবে। শেষ করার পরে ইনভিজিলেটর আবার, সরি, ইনভিজিলেটর না, এই তোমার কোঅর্ডিনেটর আবার 12টা 5 মিনিটে এই এই জুম প্ল্যাটফর্মেই তোমাকে সাবমিশন লিংক দিবে। সাবমিশন লিংক বলতে কি, তুমি যে লিখেছো না, 12টা 5 লেখা শেষ করবা। লেখা শেষ করে এবার তুমি ক্রিয়েট পিডিএফ, 12টা 5 লেখা শেষ, এবার এবার পিডিএফ বানাতে শুরু করো। তুমি যে লিখেছো তোমার খাতার ছবি তুলে তুলে পিডিএফ বানাতে হবে একটা। সময় দেওয়া হবে 12টা 5 পর্যন্ত লিখবা, লেখা শেষ। এর 12টা 5 পরে গিয়ে তোমাকে পিডিএফ তৈরি করতে হবে। তোমাকে একটু সময় দেওয়া হবে, কিছুক্ষণ আর কি। না, ঠিক 12টা 5 সাবমিশন যে তা না, আরো 10 মিনিট সাধারণত দেওয়া হয়। 12টা 15 বা 20, এটা হচ্ছে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে সমস্যা থাকে। লিংক তুমি 12টা 5 পেয়ে যাবা। হ্যাঁ, তোমার খাতার ছবি তুলে পিডিএফ বানাতে হবে। পিডিএফ বানিয়ে এই 10 মিনিটসের মতো টাইম দেওয়া হয় ছবি তোলা এবং পিডিএফ বানানোর জন্য। তো সেটা করে তারপর তুমি সাবমিশন লিংক থাকবে, এই গুগলের এখানেই থাকবে, সরি এই প্ল্যাটফর্মেই থাকবে, এখানেই তোমার লিংকটা দেওয়া থাকবে, সাবমিশন লিংকটা এখানেই দেওয়া থাকবে। তারপর এখানে তুমি তোমার সেই পিডিএফটা সাবমিট করে দিবা। আর ম্যাক্সিমাম সবাই সাবমিট করতে পারে, 2-1 জনের হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম থাকে, বা ওই একসাথে অনেকগুলো পেপার যখন সাবমিটেড হয় একটু প্রবলেম থাকতে পারে। তারা আবার কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে যে সাবমিট হচ্ছে না, তারা মেইল করতে পারবে। স্যারের মেইল আইডি থাকবে, তো ওখানে মেইল করা যাবে। ঠিক আছে, পুরো প্রসেসটা বুঝতে পেরেছি? জি ম্যাডাম। ঠিক আছে। আর এই পুরো প্রসেসের উপরে একদম একটা মানে ইয়ে তো হবেই, পরীক্ষার আগে সবগুলো এক্সাম তো একই রকম, সবগুলো এক্সামের সিস্টেম সেম। তো পুরো এক্সামটা তোমার কোঅর্ডিনেটর তোমাদের একটা ডেমো অবশ্যই নিবেন। সব ডিপার্টমেন্টই নেওয়া হবে, যার যার কোঅর্ডিনেটর তার তার ডেমো নিবে। কারণ হচ্ছে তোমার প্রত্যেকটা এক্সাম তোমাকে তোমার কোঅর্ডিনেটর কন্টাক্ট করবে, মানে ওনার মাধ্যমে তুমি এই এই লিঙ্কও ওনার মাধ্যমে পাবা। সব প্রত্যেকটা লিঙ্ক তুমি স্যারের মাধ্যমে পাবা, যার যার কোঅর্ডিনেটরের মাধ্যমে শেষে পাবে। তো যে কোঅর্ডিনেটর যেভাবে ফলো করবে তার স্টুডেন্টদের সাথে সে এই জন্য ডেমোটা নিয়ে নেবে, যাতে করে আর প্রবলেম না হয়, তাই না? তাহলে এই পুরো সিস্টেমের ডেমো তুমি তুমি তোমার কোঅর্ডিনেটরের কাছ থেকে পেয়ে যাবা। আর এখন আমাদের ম্যাথমেটিক্স এর জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিলাম, যে 8টা কোয়েশ্চেন 4.5 করে 1 ঘন্টার মধ্যে যেন লেখা শেষ করা যায়, আমরা সেভাবেই কোয়েশ্চেন করব। আর এমসিকিউর ক্ষেত্রে একটু কনফিউশন বলতে কি, ওই যে বললামই তো, 36 নাকি 18, এটা আমরা খুব মানে 2-1 দিনের মধ্যে আশা করি জেনে ফেলবো। হ্যাঁ, একটু ইয়ে করে নেই, মিটিংটা হয়ে নেই, মিটিং এর পরে আমরা কনফার্ম হয়ে যাবো। যেহেতু আগের লাস্ট মানে একদম শেষের এক্সামটা আমরা 18টা কোয়েশ্চেন করেছিলাম, 1 to 8 যে এক্সামটা হলো সেখানে 18টা করেছিলাম। এবারও আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে 18টা কোয়েশ্চেন করার, কারণ ম্যাথমেটিক্স একটু করে জমা দিতে হয়, মানে একটু করে তারপর তোমাকে একটু করতে হয়। এই জন্য আমরা 36 না করে 18টা রাখার চিন্তা করেছিলাম। এখন একটুখানি ওইটার যদি পারমিশন চলে আসে তাহলে 18 নয়তো 36-এ যেতে হবে, ওইটা জেনে যাব। আর ক্লাসে যা পড়েছি ক্লাস থেকে আসলে বাদ দেওয়ার কোনো উপায় নাই, জাস্ট ক্লাস লেকচারটা ফলো করবা, যা আছে তাই। ক্লাস লেকচার, ঠিক আছে, প্রথম থেকে খাতা খুলে বসবা, ক্লাস লেকচারে যা আছে তাই। আচ্ছা, একটুখানি দেখো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কি কি পড়েছিলাম। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কন্টিনিউটি পড়েছিলাম, ডিফারেন্সিএবিলিটি পড়েছিলাম, তাই না? তারপর কি ইনডিটারমিনেট ফর্ম পড়েছিলাম। ইনডিটারমিনেট বলো আর লা হপিটাল যাই বলো না কেন, এটা ছিল। তারপরে কি ছিল, এক্সপানশন। এক্সপানশন ছিল কি, রোলস আর মিন ভ্যালু থিওরাম। তারপর পড়েছিলাম হচ্ছে এক্সট্রিমা, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম, এই পার্টটা ছিল। তারপর পড়েছিলাম হচ্ছে কনভার্জেন্স, ডাইভারজেন্স। আর কি ছিল, অয়লার ছিল, তাই না? দেখো কোনো টপিক কি বাদ বাদ গেছে? ম্যাডাম পার্শিয়াল ডেরিভেটিভ ওগুলো।
ওইটাই পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা অয়লার লিখে ফেলছি। পার্শিয়াল হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যেই এই তোমার অয়লারের মেথড দিয়ে দু একটা ম্যাথ করানো হয়েছিল। ঠিক ক্লাসে যে একটা দুইটা তিনটা যাই করানো হোক না কেন, জাস্ট ক্লাস লেকচারে যা ছিল আমরা ঠিক তাই করবো। হ্যাঁ, ওখান থেকে আসলে বাদ দেওয়ার সুযোগ নাই। খুব ছোট সিলেবাস তো, পড়তে বসলেই দেখবা কত ছোট। সবটাকে যখন একসাথে নিয়ে আসবা দেখবা সিলেবাসটা খুবই ছোট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কনভার্জেন্স ডাইভারজেন্সটা একটু ইম্পর্টেন্ট এই জন্য হয় কারণ এগুলো তো আমরা আগেই করে আসছি। ডিফারেন্সিয়াবিলিটিটা আগে করা থাকে, তাই না? রোলস অনেকে পারে, এগুলো হয়তো একটু আগের টপিক গুলো, এই টপিক গুলো একটু আগে। কনভার্জেন্সটা একটু নতুন ছিল, তাই না? তো সাধারণত একটু বলে দিলাম আর কি, সাধারণত এমন হয় যে এই টপিকটা টিচাররা টাচ করে বেশি, কারণ কনভার্জেন্স তো তোমরা আগে পড়ে আসো নাই। কনভার্জেন্স ডাইভারজেন্সটা একটু মানে বাদ দিও না, বাদ না দেওয়াই ভালো, কারণ এবার কিন্তু আর অল্টারনেটিভ নাই। মানে অনলাইন এক্সাম গুলাতে আমরা আগে তো অল্টারনেটিভ থাকতো, এখন অনলাইন এক্সামে অল্টারনেটিভ নাই, তোমার সবকিছু লিখতে হবে, 8টা কোয়েশ্চেন সব আনসার করতে হবে। ঠিক আছে, আর ইন্টিগ্রালের সিলেবাসটা ছিল খুবই ছোট, একদম মানে ম্যাথ মনে হয় গুনে গুনে বলা যাবে, খুব ছোট ইন্টিগ্রালের সিলেবাসটা ছিল। তোমাদের আমি পার্ট এ পড়িয়েছিলাম না, না পার্ট বি? মানে শুধু ইন্টিগ্রেশন আর আমাদের ডিফারেন্সিয়েশন থেকে কনভার্জেন্স ডাইভারজেন্স এগুলো পড়িয়েছিলেন, আর হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশনটা পড়িয়েছিলেন। হ্যাঁ পার্ট এ, তাহলে ঠিক আছে পার্ট এ। কিন্তু যে যাই পড়াই না কেন জিনিস একই, ওটা সমস্যা নাই। তোমাদের পার্ট এ পড়ালে আবার অন্য জায়গায় গিয়ে তো পার্ট বি পড়ানো হয়েছে, তাই না? সব সব টিচারদের কাছে ম্যাটেরিয়াল সেম, ম্যাটেরিয়াল আলাদা করলে তো প্রবলেম, তাই না? ডিপার্টমেন্ট আলাদা, ম্যাটেরিয়াল যদি আলাদা হয়ে যায়, কোশ্চেন হবে একটা, তো বিপদে পড়ে যাবে লোকজন। এই ধরুন ম্যাটেরিয়াল সেম। ইন্টারগ্রালে আমরা ক্লাসে যা পড়েছি তাই একদম। ইনডেফিনেটে যা যে কয়টা ম্যাথ, দুই তিনটা ম্যাথের টপিক ছিল, ইনডেফিনিট ইন্টারগ্রাল ছিল, ডেফিনিট ইন্টারগ্রাল ছিল, তারপরে যে রিডাকশন রিডাকশন ওয়ালিস একই কথা। ওয়ালিসের মধ্যে হচ্ছে লিমিট ছিল 0 থেকে π/2, আর রিডাকশনের লিমিট ছিল না, তাই না? এই জিনিসটাই তো সাইন nx দিয়ে, এই জিনিসটাই ছিল। আচ্ছা, তারপরে এটা পড়েছিলাম, আর হচ্ছে ডেফিনেট ইনডেফিনেট, আর হচ্ছে এরিয়া পড়েছিলাম, তাই না? খাতা আছে সাথে? জি ম্যাডাম। শুধু এরিয়া, রেকটিফিকেশন পড়ছিলাম। ম্যাডাম এটা কি? গামা বেটা কিছু পড়িয়েছিলেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ওটা আসতেছি। রেকটিফিকেশন নামে কিছু যদি পড়ে থাকে এটা বাদ যাবে, আমার আমার মনে হয় পড়াই নাই, তারপরে জিজ্ঞেস করতেছি। রেকটিফিকেশন নামে কিছু পড়াইছিলাম? না ম্যাম। পড়াই নাই, হ্যাঁ এটা পড়াই নাই, হ্যাঁ এটা এমনি তো বাদ। আবার তোমাদের আগে সিলেবাস ছিল তো, পড়াই নাই। হ্যাঁ গামা বিটা তো ছিলই, দ্যাটস ইট, গামা বিটা, আর কিছু না। এখানেও বুঝতে পারছো যেহেতু গামা বিটা একটু নতুন টপিক, গামা বিটার দুইটা দুইটা করে কোয়েশ্চেন তো, 2 সেট না 4.5 করে দুইটা করে কোয়েশ্চেন, সেক্ষেত্রে গামা বিটা বাদ দেওয়ার কোনো সুযোগ মনে হয় থাকবে না, কারণ এটা একটু নতুন টপিক এজন্য। গামা বিটা এরিয়া, এরিয়া থেকে একটা দুইটা ম্যাথ করেছিলাম, সবই আসলে কোনোটা বাদ দেওয়ার মতো কিছু নাই, কি বলবো আর। এটা তো এখন বলতে পারছি না, কোয়েশ্চেন তো এখনো হয় নাই। এরকমই আর কি, ঠিক আছে? যা ছিল তাই, কিছুই বাদ নাই। আর লিনিয়ার তো স্যারের ক্ষেত্রেও তাই, শুধু জিওমেট্রিতে গিয়ে আমরা ওই ম্যাডাম একটা শর্টেস্ট। ইন্টিগ্রেশন একটা প্রশ্ন ছিল ম্যাডাম। হ্যাঁ বলো, বলো ম্যাডাম বলো শর্ট। ইন্টিগ্রেশনে মানে আমাদেরকে আপনি ম্যাডাম শুধু কার্ডিয়াক যে শেপের যে ইয়েগুলো অঙ্কগুলো ছিল সেগুলো পড়িয়েছিলেন, কিন্তু অন্যান্য হ্যাঁ ডিপার্টমেন্টে বা অন্য কোথাও হয়তো এর বেশিও কিছু পড়িয়ে থাকতে পারে, তো সেক্ষেত্রে কি আমরা শুধু কার্ডিয়াকের ম্যাথ গুলো দেখবো নাকি শুধু প্যারাবোলিক এলিপ্স এর যে না ম্যাথ না গুলো না আছে না না ওগুলো দেখবো? না না, কিছুই দেখা যাবে না, শুধু কার্ডিয়াকই দেখবো। আচ্ছা। না অন্য কিছু ওই যে বললাম না যে সিলেবাস মানে তো পরবর্তীতে, না শুধু কার্ডিয়াক প্যারাবোলা ওগুলা ছিল, রেকটিফিকেশন ওগুলা সবকিছু ছিল, কিন্তু পরবর্তীতে তোমাদের সুবিধার জন্য, মানে সুবিধার জন্য বলতে কি, ইন জেনারেল, কারণ এমন হয়েছিল যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হঠাৎ করে ক্লাস ইন্ডের একটা নোটিশ চলে আসে, তখন আমরা ইন্টিগ্রেশন সিলেবাসটাকে আসলে ছোট করে ফেলছি, যে আসলে প্যারাবোলা ওগুলো ছিল, এখন কিছুই থাকবে না, এখন শুধু যে আমরা যে কার্ডিওয়েডের যেটা করছিলাম না, আরেকটা করেছিলাম কার্ডিওয়েড, এটা করেছিলাম, আরেকটা আমার মনে আছে, এটা একটা দুটা প্যাটার্ন করা হয়েছিল এরিয়াতে। এটা একটা প্যাটার্ন, আরেকটা প্যাটার্ন ছিল হচ্ছে তোমার আহ হাইপোসাইক্লিক। হাইপোসাইক হাইপ হ্যাঁ আমি এই দুটোই করেছিলাম। হাইপো হাইপো দুটো ভুল বানান লিখতেছি। আচ্ছা ওই যে x টু দি পাওয়ার 2/3 এই ধরনের যে একটা ম্যাথ ছিল না, এই দুইটা এটাও ছিল, এটাও ছিল। দেখো
এছাড়া আরো অনেক কিছু আছে কিন্তু সেগুলো আমরা পরে সব বাদ দিয়ে দিয়েছি, তোমাদের এই 46 ব্যাচ কে বাদ দিয়ে দেওয়া হয়েছে আসলে এগুলা থেকে, শুধু এই দুটো রাখা হয়েছে। হ্যাঁ, আর বাকিগুলো লাগবে না, এই দুটাই, এই দুটাই ঠিক আছে। আর ইলেকট্রিফিকেশন তো বাদ দিলামই, গামা বিটা যে কয়টা করা হয়েছে খুবই অল্প, গামা বিটা কিন্তু আরো অনেক বড় সিলেবাস ছিল, কিন্তু খুবই অল্প কিছু জিনিসপত্র শুধুমাত্র করা হয়েছে, সেগুলা সবই লাগবে। ঠিক আছে, দ্যাটস ইট। আর ওই যে বললামই তো, শর্টেজ ডিস্টেন্সটা বাদ গেছে জিওমেট্রি থেকে, কোনো কোনো ডিপার্টমেন্ট করেছে, কোনো কোনো ডিপার্টমেন্ট করায় নাই এজন্য। আচ্ছা, তাহলে এখন আপাতত আজকে 11 তারিখ তো, পড়তে বসো তোমরা, পড়তে বসে তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু আমার সাথে তখন যোগাযোগ করো। আর ওই যে এমসিকিউর ব্যাপারটা আমি তোমাদের সিআর কে জানিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু আছে প্রশ্ন? ম্যাডাম এমসিকিউ তো ম্যাডাম 11টার ভিতরে সাবমিট করে দিতে হবে, আর নয়তো সাবমিশন লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। তো কেউ যদি সাবমিট করতে না পারে তাদের জন্য কি বিকল্প কোনো কিছু আছে? বিকল্প কোনো কিছু নাই, অনেক ভেজাল হয়। ভেজাল বলতে একটু বলি, হ্যাঁ, এক্সপিরিয়েন্স থেকে বলি। গত পরীক্ষা যেগুলো হয়েছিল সেগুলো হচ্ছে যে তোমার এই যে অনেকে এই কাজটা করছে, তো তোমার লিঙ্ক বন্ধ করে দেয়, মানে গুগল লিংক বন্ধ করে দেয়, তখন হচ্ছে ওই এরা হচ্ছে দেখা গেছে পরীক্ষা দিচ্ছে কিন্তু সাবমিট করে নাই, তো ওর পরীক্ষাটা ভুয়া গেল না। এমনিতে তোমার তোমাকে তাগাদা দিতে থাকবে, টিচারের মাইকটা অফ করে দিও না, এটা অনেক বড় বোকামি হবে। যদি টিচার তোমার মাইকটা অফ রাখো, কারণ তুমি তুমি আনমিউট থাকলে আবার ওই নয়েজ হয়, তুমি মিউট থাকবে, কিন্তু টিচারের যে সেটা সবসময় অন রাখবে, নয়তো টিচার তোমাকে কি বলতেছে তুমি শুনবা না। এটা অনেক বড় একটা বোকামি, এই কাজটা কিছু কিছু মানুষ করে, ভুল করে টিচার যে কথা বলে সেই মাইকটাই অফ করে দেয়, তখন স্যার যে তোমাকে নক করতেছে যে তুমি টাইম শেষ, করো, সাবমিট করো, তো শুনতে পায় না। এটা করা যাবে না, হ্যাঁ, খুব সেনসিটিভ, এটা খুব ভালো করে মনে রাখবা। সবসময় টিচারের মাইকটা অন থাকবে, কারণ স্যার তোমাকে বারবার করে নক করতে থাকবে যে কে সাবমিট করো নাই, বারবার করে বলতে থাকে। তো মোটামুটি চেষ্টা করা হয় প্রত্যেকে সাবমিট করার পরেই লিঙ্কটা অফ করতে। তারপরেও যে একেবারে সবাই সাবমিট করতে পারে তা না, কারণ কিছু কিছু পাবলিক থাকে, এরা বসেই থাকে, দিতে চায় না। এখন তো আর আগের মতো না যে খাতা ধরে টানাটানি করব, তাই না? এখন তো ওই এখন সবই হচ্ছে অনলাইনে, এখন খাতা ধরে টানাটানি করার উপায় থাকে না, বন্ধ করে দিলে বন্ধ হয়ে গেল, তারা সাবমিট করতে পারে না, তখন একটা ভেজাল লাগে আসলে। তো ভেজালটাকে মিটানোর অনেক ধরনের কি দু একটা উপায় আছে। একটা হচ্ছে যেমন হয়েছিল, মানে আবার হয়তো একটু ওপেন করে আবার এটা নিয়ে নেয়, এটা একটা হতে পারে। কিন্তু তোমার তো চলে যাবে, তুমি যে এই কি বলে, তুমি যে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ওই স্যার হচ্ছে তোমার এটা ওপেন করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে রিটার্ন পরীক্ষার টাইম নিয়ে আবার টানাটানি লেগে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবে 11টার মধ্যে দিতে, মানে 2-1 মিনিটের জন্য আবার একটু ওপেন করে দেয় যদি প্রবলেম হয়। এক নাম্বার। আরেকটা বিষয় বলি, এটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অনেককে পরীক্ষা দিতে দিতে 10:30 থেকে 11টার মধ্যেই অনেক সময় ডিসকানেক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে যেটা হয় যে তুমি মনে করো 10:30 থেকে 11টা বাজার 5 মিনিট আগ পর্যন্ত এই করে, মানে দাগাতে দাগাতে গেছো, এই সময় তোমার নেটওয়ার্ক ড্রপ করছে, তো তোমার পুরো জিনিসটা নাই হয়ে গেল না। 5 মিনিটের মধ্যে আবার তুমি কিভাবে করবা? সেক্ষেত্রে বুদ্ধি হচ্ছে স্ক্রিনশট রাখা। ঠিক আছে, আমরা 2টা সেকশনে পরীক্ষা নিই, তো একটা তোমার ইনফরমেশন গুলা, সেকশন 1 ইনফরমেশন, আর সেকশন 2 তে হচ্ছে তোমার কোয়েশ্চেন থাকে। তো সেকশন 2 তে তোমার মোবাইলে দাও বা ল্যাপটপে দাও কোয়েশ্চেন, সেখানে তুমি একটা কোয়েশ্চেন থাকলো, সাপোজ এটা হচ্ছে কোয়েশ্চেন। পরীক্ষা যত দিছো তোমরা বোধহয় তোমরা ভালো জানো, এরকম 4টা অপশন থাকে না? তো অপশনের মধ্যে সাপোজ এটা তুমি ক্লিক করছো, একটা স্ক্রিনশট রেখে দিবা, একটু স্ক্রিনশট নিতে নিতে যাবা, হ্যাঁ, নয়তো কি হবে, ওই যে নেটওয়ার্ক ড্রপ করলে তোমার 30 মিনিটস এর পুরো এক্সামটাই তো চলে গেল, তখন তো তুমি সাবমিট করতে পারলা না। স্ক্রিনশট থাকলে এই সুবিধাটা পাওয়া যেতে পারে। আরেকটা বিষয়, কেউ যদি পরীক্ষা দিতেই না পারে, যে আজকে পরীক্ষা, আজকে আমি দিতেই পারলাম না, তোমার এলাকায় বিশাল ঝড় তুফান হয়েছে, তুমি পরীক্ষায় জয়েন করতে পারো নাই, অবশ্যই তুমি তো তোমার টিচারকে সঙ্গে সঙ্গে জানাবা, অবশ্যই। তো তখন তোমাদের জন্য ব্যবস্থা হচ্ছে পরের দিন এই পরীক্ষাটা নেওয়া হয়। হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে একটাই, যে পরের দিন আর এমসিকিউ তোমাকে নেওয়া হবে না, এমসিকিউর বদলে নেওয়া হবে ভাইবা, আর রিটেন পরীক্ষার জন্য আরেকটা কোশ্চেন তোমাকে দেওয়া হবে। একদমই যদি পরীক্ষা দিতে না পারো, তাদের জন্য পরের দিনের পরীক্ষা হবে ভাইবা আর রিটেন, এই 2টা পার্ট নিয়ে। ম্যাম, আর একটা পড়তেছিলাম, ওখানে লেখা ছিল যে এটাতে হলো বি গ্রেডের উপরে পাবে না এই জিনিসটা। হ্যাঁ 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 হ্যাঁ, পরের দিন যদি পরীক্ষা দিতে চাও তাহলে এই প্রবলেমটা আছে। তো আর বাই এক্সপেরিয়েন্স আরেকটা কথা বলি, গত পরীক্ষা যেটা হয়েছে, সেকেন্ড দিন ভাইবা পরীক্ষাটা কেউই দিতে চায় না আসলে,
বুঝছো, কেউই পরীক্ষাটা আসলে দেয় না শেষে। আমরা ম্যাথমেটিক্স এর তো একজনও পাই নাই যারা পরের দিন পরীক্ষা দেওয়ার মতো। আর যে দুই একটা কেমিস্ট্রিতে মনে হয় একজন ছিল। তো একজন, ম্যাক্সিমাম একজনের, বেশি না, কারণ এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলে তো আমাদের নিজেদেরই পরীক্ষা বন্ধ করে দিতে হবে। ভীষণ রকমের প্রাকৃতিক দুর্যোগ বা একটা কিছু প্রবলেম, তখন তো আমরাই সেন্ট্রালি এক্সাম বন্ধ হয়ে যাবে, তাই না? তো সাধারণত এরকম হয় না, তারপর একটা অপশন হাতে রাখছে, হ্যাঁ এরকম আছে, বি গ্রেডে বেশি পাওয়া যাবে না, ওটা কেউ দেয় না আসলে, তারপর জানিয়ে রাখলাম। আর ওই যেই প্রবলেম গুলো যেখানে হয় সেটা হচ্ছে যে এমসিকিউ তে যেটা বলতেছো সাবমিশনটা, কেউ কেউ এই ভুলটা চেষ্টা করবে না করতে। 95% লোকজন ভুলটা করে না। কিছু একটু লোকজন থাকে একটু কেমন, আমি জানি না, এটা ঠিক না। তোমরা তো অনেক স্মার্ট, আমাদের থেকে অনেক বেশি আগানো, তাই না? তোমাদের জন্মই হয়েছে অনলাইনে, তো তোমরা আমাদের থেকে অনেক ভালো এইসব কিছু পারো। কিছু মানুষ এই প্রবলেমটা করে, তারা হচ্ছে সাবমিট করে না। তো সাবমিট না করলে হয়তো 1 মিনিটের জন্য একটু খুলে দেয়। টাইমটা খুব টাইট শিডিউল না, কারণ আমাদের তো রিটেন শুরু করতে হবে, একজনের জন্য তো পুরো সেন্ট্রাল রিটেন বন্ধ থাকবে না। এটা একটা হতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে বললাম, স্ক্রিনশটের ব্যাপারটা কিন্তু, কি স্ক্রিনশট নেয় সস নিয়ে রাখতে হবে, কারণ তোমার যদি নেটওয়ার্ক ফল করে তখন তুমি বিপদে পড়ে যাবে না, যে তুমি কি পরীক্ষা দিছো আমরা তো আর জানবো না। স্ক্রিনশটটা একটু রাখতে হবে। স্ক্রিনশট রাখলে তাহলে আর কোনো সমস্যা নাই। জাস্ট তুমি ক্লিক করবা আর এর সাথে সাথে একটু কথা খুব দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নিবা, তাহলে আর যদি বাই চান্স কোনো প্রবলেমও হয় তুমি ওটা পাঠিয়ে দিতে পারবা। কারণ তোমাকে ওই এমসিকিউ লিংক ওপেন করার আগে জিজ্ঞেস করবে যে স্ক্রিনশট আছে কিনা। লিংক সাধারণত ওপেন করতে চায় না, কারণ সব কোর্স টিচার সেম না। কেউ কেউ সফট আছে, তারা একটু ওপেন করে দেয়, আবার অনেক টিচার খুব মানে যারা একটু সিনিয়র টাইপের, তারা হয়তো ওপেন করতে চাইবেন না। না চাইলে তখন তোমার কি স্ক্রিনশট ছাড়া উপায় নাই, তোমাকে স্ক্রিনশট পাঠাতে হবে, ঠিক আছে? এই হলো পদ্ধতি। তো সব একদম বেস্ট হচ্ছে 11টার মধ্যেই শেষ করার চেষ্টা করবা। আর 11টার মধ্যে তোমার কোঅর্ডিনেটর তোমাকে বারবার করে নক দিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না করো বারবার করে নক দিতে থাকে। কারণ খাতা যখন সাবমিট করতে থাকো, আমাদের তো সবাই তো সেন্ট্রালি বসে থাকি, তো আসতে থাকে যে কোন ডিপার্টমেন্ট থেকে কতগুলা এই আসছে। তো পরীক্ষা মনে করো তোমরা 42 দিলা, খাতা আসছে 38, তখন তো মাথা আমরা চারজনকে আমরা নিজেদের খোঁজাখুঁজি করতে থাকি যে এখনো দিচ্ছে না কেন। ঠিক আছে? তারপরে তোমাদের, এটা তো আমাদের দিকের কথা বললাম, তোমার নিজের দিক থেকে তুমি ক্লিয়ার থাকবা যাতে এই প্রবলেম না হয়। আর রিটেন পরীক্ষার যে পিডিএফ বানানোর পরে সাবমিশন করার যে এটা হয়, সেটা তো বললাম লিংকে অনেক সময় অনেকেই, কারণ সবাই যখন একসাথে সাবমিট করতে থাকে একটু নেটওয়ার্ক জ্যাম হয়ে যায়, তখন ওখানে না দিতে পারলেও ওই কোঅর্ডিনেটর স্যারের ইমেল আইডি থাকবে, ওখানে স্যারের সাথে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে মেল করে দিতে পারবা, সমস্যা নাই। খুব বেশি মানে খুব ভয়াবহ কোনো বিপর্যয় আসলে হয় না। আমাদের জন্য তো নতুন ছিল না, প্রথম যে পরীক্ষাটা আমরা নিলাম একটু তো আমাদের জন্য কঠিন ছিল আসলে, চ্যালেঞ্জ ছিল যে কি কি হতে পারে সমস্যা। তো খুব ভয়ঙ্কর কোনো কিছু হয় নাই আসলে, যেরকম প্ল্যান করছিলাম আমরা আল্লাহর রহমতে খুব স্মুথলি চলে গেছে। খুব দু একটা সিলি প্রবলেম তো থাকবেই, সেটা ছিল, বাট ইন জেনারেল খুব স্মুথলি এক্সাম হয়ে গেছে। ঠিক আছে, প্রথম পরীক্ষাটাও ভয় পাওয়ার কিছু নাই, সবকিছুই সহজ। আর কপি করার চেষ্টা মানে করো না আসলে, নিজের অনেস্টি নিজের কাছে, কারণ যার করার তারা করে। আমরা ক্যামেরা অন রাখি, তারপরে অনেকে অনেক কিছু করে, কারণ খাতা দেখতে গিয়ে বুঝতে পেরেছি অনেকে অনেক কিছু করে। এর কারণ হচ্ছে সেম ভুল 3টা 4টা খাতা একই রকম, একই ভুল, তখন বোঝা যায় যে একদম একটা পয়েন্টে গিয়ে সবাই যখন একটা ভুল করে ফেলে তখন মনে হয় যে আসলে ওরা কি তাহলে একসাথে ছিল, কপি করছিল, এরকম একটা ব্যাপার হয়। ঠিক আছে, যাই হোক, তাহলে পরীক্ষা দাও। আর পড়তে বসে যদি কোনো প্রবলেম হয়, আমরা পরীক্ষার আগে যদি আবার দরকার হয় আবার আহ, আবার বসবো, অসুবিধা নেই, ঠিক আছে? আর ম্যাডাম এমসিকিউটা আমি তোমাদের হ্যাঁ আমরা যে বলো। ম্যাডাম এমসিকিউ আর রিটেন গুলো যে সাবমিট করবো, আমাদের কাছে কোনো কনফার্মেশন ইমেল আসবে? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ তে কনফার্মেশন মেল যাবে। আমরা ওই যে গুগল লিংকের মধ্যে একটা ইয়ে থাকবে যে সাকসেসফুলি সাবমিটেড, এরকম একটা ইয়ে কনফার্মেশন, একটা মেল বলতে কি মেল না তোমার, তুমি সাবমিট করলে দেখবা যে এই কনফার্ম ইয়ে যাবে, সাবমিটেড সাকসেসফুলি। এটা একটা তোমার ইয়ে বোঝার জন্য। আরেকটা হচ্ছে যে তোমার যদি সন্দেহ লাগে তুমি আবার এই গুগল লিংকে এসে আবার যখন প্রেস করবা দেখবা যে লিখবে অলরেডি সাবমিটেড। অনেকে যে 11টাও লাগে না, অনেকে 11টার আগে দিয়ে দেয়। 11টার আগে দিয়ে দিলে তখন যদি মনে হয় যে সাবমিট হয়েছে কিনা, তখন সে যদি আবার গুগল লিংকে এসে আবার ডাবল ক্লিক করে, তো যদি সাবমিটেড হয়ে যায় ডাবল ক্লিক হবে না, লেখা আসবে যে অলরেডি সাবমিটেড। ঠিক আছে? আর ওই খাতার যেটা ইয়েটা মানে কি বলে, ওই সাবমিশন লিংকে যে ওটা তোমার কোঅর্ডিনেটর স্যার যদি সেট আপ দেয় যে তোমাদের কাছে একটা রিটার্ন মেল যাবে, সেটা কোঅর্ডিনেটর, কারণ প্রত্যেককে তার কোঅর্ডিনেটর হচ্ছে ইয়ে করবে। এই জন্যই বললাম স্যারের সাথে যে ডেমোটা হবে সেটা হচ্ছে বেস্ট, কারণ ওই পদ্ধতিতেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তো তুষার স্যারই তোমাদের 6টা পরীক্ষার মানে তোমাদের কন্টাক্ট করবে, ওনার মাধ্যমে তুমি কোশ্চেন পাবা, ওনার মাধ্যমে সাবমিশন হবে।
কারণ কোঅর্ডিনেটর ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যার যার কোঅর্ডিনেটর তার তার। আচ্ছা ঠিক আছে, তাহলে সাহস রাখো, ভয় পাওয়ার কিছু নাই, বললামই তো কোনো তেমন কোনো প্রবলেমই হয় নাই, কারণ এই লাস্ট পরীক্ষাটা নিলাম তো আমরাও খুব ভয় ভয়ে ছিলাম যে কি হবে না হবে, তেমন কিছু হয় না। বললাম তোমরা আমাদের থেকে এই অনলাইন প্রজন্ম আরো ভালো পারো, আমরা তো এগুলো আমাদের সময় ফেসবুকই ছিল না, তো এখন তো অনেক সবাই অনেক আপডেটেড, অনেক ভালো পারো। পরীক্ষা নিতে গিয়ে বুঝলাম যে তোমরা আমাদের থেকে অনেক ভালো, অনেক কিছুই জানো পারো, আমরা তো ট্রেনিং করে করে শিখে শিখে আসলাম, তোমরা এমনিতেই পারো, তাই না? যে 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 জেনারেশনে থাকে সেই জেনারেশনের টেকনোলজি সে তত ভালো অ্যাবজর্ব করতে পারে, এটাই সায়েন্স, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না। পড়াশোনা করো, পড়াশোনা করলে কোনো সমস্যাই নেই, পড়াশোনা না করলে অনেক সমস্যা, আর না করলে কোনো প্রবলেম নাই। আর ওই এর কথা তো বললামই, যেহেতু ভিডিও ক্যামেরা অন রাখতে হবে, আর যদি স্ক্রিনশট, যদি না, সাধারণত আমরা এটাই করি, কারণ কোয়েশ্চেনটা ইয়েতে দিয়ে দেই, কি বলে, একটা কোয়েশ্চেনের লিংক হচ্ছে চ্যাট বক্সে দেওয়া হয়, পাশাপাশি একটা স্ক্রিন শেয়ার করে রাখা হয়, কারণ স্ক্রিন শেয়ার করে রাখলে তোমার ক্যামেরা অন রাখতে সুবিধা। সবার তো আর দুইটা করে ডিভাইস নাই, তাই না? সবার ল্যাপটপ বা মোবাইল একসাথে নাই, তো যার যার ল্যাপটপ নাই সে তো শুধু মোবাইলে পরীক্ষা দিবে, তো তার জন্য তো আসলে যদি লিংকে গিয়ে বসে থাকে তার ক্যামেরা তো অফ হয়ে যাবে, তাদের জন্য স্ক্রিনও শেয়ার করা হয়। স্ক্রিন শেয়ার করা থাকলে তুমি স্ক্রিনটা ওপেন করে তুমি ক্যামেরা অন করে পরীক্ষা দিতে থাকো, আর তখন তোমাকে এই ইনভিজিলেটর আর কোঅর্ডিনেটর অবজার্ভ করতে থাকবে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এইটার পুরো ট্রেন আপ হবা তুমি তোমার ডিপার্টমেন্টের কাছ থেকে, নো প্রবলেম। একটা ডেমো নেওয়া হবে, একটা বা দুইটা, যে কয়টা লাগে, 1 তারিখের আগে ডেমো ক্লাস তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে ম্যাথমেটিক্স, আমরা ক্লাসে যা পড়েছি তাই বলে দিলাম, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, ক্লাস লেকচার ফলো করলেই হবে, এর বাইরে কিছু আসার সুযোগ নাই। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করো, প্রবলেম হলে আবার জানিও, এমসিকিউটা জানিয়ে দিব যে সিআর এর কাছে, এমসিকিউর ম্যাডাম কোশ্চেন 18 না কিছু। হ্যাঁ বলো। শেষ একটা প্রশ্ন ম্যাডাম। ম্যাডাম আপনি তো বলেছেন কেউ যদি একেবারে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে এমসিকিউ রিটেন দুইটাই যদি দিতে না পারে, তাহলে পরের দিন এমসিকিউর বদলে হ্যাঁ ভাইবা হবে আর রিটেন প্রশ্ন চেঞ্জ করবে। কিন্তু ম্যাডাম কেউ যদি যে কোনো একটা যদি দিতে না পারে, নেটওয়ার্ক বা অন্য কোনো ইস্যুতে, হয়তো সে হ্যাঁ হ্যাঁ এমসিকিউ দিতে পারলো না, আবার তার কাছে স্ক্রিনশটও নাই, কিন্তু সে রিটেনটা দিতে পারলো, আবার সে এমসিকিউ দিতে পারলো কিন্তু রিটেনটা দিতে পারলো না, হুম আবার তার হুম কাছে এমসিকিউর স্ক্রিনশটটাও না, তো সেক্ষেত্রে কি হবে যদি যে কোনো একটা দিতে না পারে? যে কোনো একটা দিতে না পারলে একটা একটা বাচ্চা বেঁচে যাবা, সেটা হচ্ছে যে তখন বি গ্রেডের যেই ঝামেলাটার কথা বলা হচ্ছে ওইটা হয়তো অ্যাভয়েড করা যেতে পারে। মানে তুমি যেটা বলতেছো না যে অর্ধেকটা দিয়েছি বাকি অর্ধেক দিতে পারি না, তো তুমি তো প্রথম দিন অর্ধেক পরীক্ষা দিয়ে ফেলছো, খুব সিভিয়ার, তোমাকে তো কারণ দেখাতে হবে যে একটা খুব ভয়ঙ্কর একটা কারণে তুমি পরীক্ষাটা দিতে পারো নাই, তো সেই ভয়ঙ্কর একটা কারণের খাতিরে তোমাকে পরের দিন ওই পরীক্ষার বাকি অর্ধেকটা নেওয়া হবে। তবে ওই যে বেঁচে যাবা, যে বি গ্রেডের যে একটা ফর্মুলা আছে সেটা আমরা অ্যাভয়েড করবো তখন। যে হচ্ছে পুরোটা পরীক্ষা, যেমন ভাইভা প্লাস রিটেন পুরোটা পরের দিন দিবে, প্রথম দিন অ্যাটেন্ডই করে নাই, তার জন্য বি গ্রেডের একটা ঝামেলা। আর যা হচ্ছে একটা পরীক্ষা অলরেডি আমি দিয়ে দিছি, আমার একটা পার্ট এমসিকিউ দেওয়া হয়ে গেছে, তো আমি ইয়ে করতে পারি নাই, তো তার জন্য। ও আরেকটা বিষয় বলি, এরকম কেস খুবই কম, 1 থেকে 2%, একদম খুব কম, এমন কেস আছে যে এমসিকিউ সে স্ক্রিনশট সে রাখে নাই, এদিকে তার নেটওয়ার্ক ড্রপ করছে, সে সাবমিটও করতে পারে নাই। হ্যাঁ, রিটেন পরীক্ষা না, রিটেন পরীক্ষা সাধারণত ঝামেলা খুবই কম হয়, রিটেন পরীক্ষা কেন লিখে ছবি তুলে পিডিএফ, তো ঝামেলাটা একটু কম হয়, তো ওটা তোমার সাধারণত ঝামেলা কম হয়। এমসিকিউ তে এই প্রবলেমটা যা হয় টুকটাক এমসিকিউ তে হতে পারে। তো যেটা হয়েছে যে এরা হচ্ছে স্ক্রিনশটও রাখে নাই, একজন খুবই অল্প, একজন বা দুজনের কাহিনী, এমসিকিউ স্ক্রিনশটও রাখেনি এবং ইও করেনি, তোমার ওই সাবমিটও সে করতে পারে নাই, তো কিন্তু সে পরীক্ষা দিছে এবং কোঅর্ডিনেটরও জানে, কারণ তোমার টিচার কিন্তু তোমাকে খুব ভালো করে চিনে, তোমাদের 40 জনকে কিন্তু তুষার স্যার ভালো করে চিনে, তো উনি দেখছে যে ওই মেয়েটা পরীক্ষা দিচ্ছে কিন্তু ও যখন ক্লেম করতেছে যে আমার হয় নাই, তো আমরা ইয়েতে চেক করলাম, এই গুগল ফর্মে চেক করলাম যে ও সাবমিটেড হয়েছে কিনা, না ও আসলে সাবমিটেড হয় নাই, তখন ওই সময়ে ইনস্ট্যান্টলি পরীক্ষা কমিটিকে জানানো হয় এবং পরীক্ষা কমিটি ইনস্ট্যান্টলি যে সিদ্ধান্তটা নেয় সেটাই মানে অ্যাপ্রুভাল। এটা পরীক্ষা কমিটির উপর নির্ভর করে ওনারা কি সিদ্ধান্ত নেবে। তো পরীক্ষা কমিটি ওই একজনের জন্য একটা, ওই সময়কার পরীক্ষা কমিটি গুলো ডিফারেন্ট হয়, তখন যে পরীক্ষা কমিটি ছিল এখন কিন্তু সেই পরীক্ষা কমিটি না, এখন এক্সাম কমিটি চেঞ্জ হয়ে গেছে। তো ওই এক্সাম কমিটি ইনস্ট্যান্টলি একটা ডিসিশন নিয়েছিল, ওই মেয়েটাকে, যেহেতু মেয়েটা অলরেডি পরীক্ষা দিয়ে আসছে কিন্তু কোশ্চেনের আনসার গুলো জানে, তো ওকে 5 মিনিটস টাইম দেওয়া হয়েছিল যে তুমি এখন 5 মিনিটস এর মধ্যে তোমাকে কোশ্চেনের আবার পাঠানো হচ্ছে, তুমি এখন 5 মিনিটস এর মধ্যে পরীক্ষা দিয়ে শেষ করবা, একদম ইনস্ট্যান্ট। এই 12টা 5-এ পরীক্ষা যখন শেষ হয়েছে, মানে ও যখন ইয়েটা লিঙ্কটা পাঠানো, মানে তোমার রিটেন পরীক্ষাটা শেষ করছে, তখন জাস্ট 5 মিনিটস ওকে টাইম দেওয়া হয়েছিল, 5 মিনিটস এর মধ্যে আবার
ওই এমসিকিউটা দিয়ে পাঠিয়ে দিছিল, কিন্তু এই ডিসিশনটা কিন্তু কোনো এক্সাম্পল না, কারণ এটা এক্সাম কমিটির ইনস্ট্যান্ট ডিসিশন। এক্সাম কমিটি ইচ্ছে করলে এমন ডিসিশন নিতেও পারে, ইচ্ছে করলে নাও নিতে পারে। হ্যাঁ, এই স্বাধীনতাটা এক্সাম কমিটির আছে। তো তোমার দিক থেকে তুমি 100% অনেস্ট থাকো, রাস্তা খুলে যাবে, কোনো সমস্যা নাই। যখন দেখা যাবে স্টুডেন্টের মধ্যে কোনো প্রবলেম নাই, ওর ওর কোনো ডিসঅনেস্টি নাই বা ওর কোনো রকমের ঝামেলা নাই, তখন এই পাশ থেকে এক্সাম কমিটি খুবই সাপোর্টিভ থাকে, তারা যে কোনো ভাবে হোক পরীক্ষা নিয়ে ফেলার চেষ্টা করে। আর ওইরকম ভয়ঙ্কর দুর্যোগ আসলে তো পরীক্ষাই হবে না, মানে এমন তো না যে তোমার মনে করো সিরাজগঞ্জে বিশাল ঝড় হচ্ছে, আমরা কি ঢাকায় বসে একটু বৃষ্টিও হবে না, আমাদেরও তো বৃষ্টি হবে, আমাদের নেটওয়ার্কও ফল করবে। এটা আসলে গাইডলাইনে রাখার জন্য রাখা, ওরকম আসলে হয় না। ঠিক আছে? তো এখন তোমার মাথায় এত টেনশন নেওয়ার কিছু নাই, তুমি আগে ভালো করে প্রিপারেশন নাও, তারপর হচ্ছে একটা পরীক্ষা দিলেই বুঝবা খুব ভয়ঙ্কর কিছু না, খুবই সহজ জিনিস। ঠিক আছে, নাও তাহলে ভালো করে পরীক্ষা দিও, আর বললামই তো যে কোনো প্রবলেম হলে আমরা আবার বসবো, কোনো সমস্যা নেই। ঠিক ম্যাম আছে, তাহলে আজকে তাহলে শেষ করে দেই। হ্যাঁ বলো। ম্যাম ব্যাপারটা বলো হচ্ছে বলো। আমরা যে সিটি গুলো দিয়েছি, সিটি এক্সাম গুলো, ওইগুলা কিন্তু হ্যাঁ সবগুলো এমসিকিউ আকারে দিয়েছি, রিটেন আকারে এক দুইটা হয়েছে জাস্ট। তো রিটেন ক্ষেত্রে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং ওইটা রিটেনই ছিল, ওই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ যে এক পেজের বেশি আপলোড করা যায় না। ওই ক্ষেত্রে আমাদের রিটেন পার্টটা যে পিডিএফ বানায় লিংকে আপলোড করতে হবে, ওইগুলার একটা ডেমো এক্সাম হবে নাকি ম্যাম? অবশ্যই হবে, অবশ্যই হবে, তাই তো বললাম অবশ্যই হবে। এক পেজে বেশি কেন আপলোড করা যাবে না, আরো বেশি তো পেজ আপলোড করা যায়। তোমার ওই আমরা যেমন সাবমিশন লিংকে ওটা ওই যে তোমার একটা ইয়ে দেওয়া থাকে, কি বলে বাইন্ডিংস দেওয়া থাকে, যে এত ইয়ে ফাইলের একটা সাইজ দেওয়া থাকে, যে এত মেগাবাইটের বেশি হয়তো ইয়ে করবে না। আমার ফাইলের সাইজ তো এখানে যখন ফাইনালের সময় ফাইলের সাইজ তো বড় করে দিবে, তখন তুমি অবশ্যই সাবমিট করতে পারবে। আর পুরোটা যে ডেমো, মানে একদম পুরো পরীক্ষায় 10টা থেকে পুরোটা ডেমো তোমাদের তুষার স্যার অবশ্যই নেবেন। এটা কোঅর্ডিনেটর সাধারণত নেন। ঠিক আছে? কারণ হচ্ছে না তো তোমার তোমার নিজের প্রবলেম গুলা, তুমি পরীক্ষা দিতে গেলে তোমার ব্যক্তিগত কিছু সমস্যা থাকতে পারে, এটা তো মানে ইন্ডিভিজুয়ালি তুমি শুধু বুঝতে পারবে, তাই না? তুমি তোমার মোবাইল হয়তো বা ইয়ে করতেছে না, এটা তো এখন এই জন্য একটা ডেমো পরীক্ষা অবশ্যই তোমাদের নেওয়া হবে। সব বলেই মোটামুটি সেম। হ্যাঁ, আচ্ছা, ভয় পাওয়ার ম্যাম কিছু নেই, খুবই, যেহেতু হ্যালো আমরা ম্যাম। আগে পরীক্ষা নিয়েছি। হ্যাঁ বলো বলো বলো। ম্যাম এর আগে আমরা যে সিটি পরীক্ষা দিয়েছি সেখানে দু একটা যে রিটেন নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমাদের হ্যাঁ কয়েকজনের হ্যাঁ কিছু প্রবলেম হয়েছিল যে আমরা কোশ্চেন পাওয়ার পরে রিটেনের ক্ষেত্রে কোশ্চেনটা দেখে খাতায় লিখছি, দেন হ্যাঁ হ্যাঁ আমরা পিকচার তুলে আপলোড করতে যাব তখন আমাদের লিঙ্ক থেকে বের করে দেয়। বারবার এই কাজ হয়েছে, পরে আমরা এটা আর কি স্যারকে ইমেল করে দিচ্ছিলাম। এরকম প্রবলেম হ্যাঁ, হলে এবার হয়তো তারপর এবার আমরা গুগল ক্লাসরুমে এবারও ওইগুলো আপলোড করে দিচ্ছিলাম। ফাইনালি কি এরকম এবারও ব্যবস্থা তাই, থাকবে? এবারও তাই, ফাইল লাইনে এরকম ব্যবস্থা থাকবে, গুগল শুধু একটা ক্লাসরুমে একটা তো না, বললাম না যে গুগল ক্লাসরুম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কোঅর্ডিনেটর স্যারের দায়িত্ব হচ্ছে তোমার খাতাগুলো আমাকে দেওয়া। হ্যাঁ, মানে আমাকে বলতে কোর্স টিচারের কাছে পাঠানো। তো স্যার তোমার কাছ থেকে কিভাবে আদায় করবে সেটা স্যার তোমাদের সাথে যোগাযোগ করবে। তো স্যারের হাতে অপশনস আছে 3-4টা, এই যে একটা হচ্ছে এখানে সাবমিশন লিংক, একটা হচ্ছে ওনার মেল আইডি, একটা হচ্ছে এই যে গুগল ক্লাসরুম, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওনার জন্য এই স্বাধীনতাগুলো আছে, উনি ইচ্ছে করলে সবখানেই ব্যবস্থা খুলে রাখতে পারবে। আর সাধারণত টিচার সেটাই করে, উনি সবখানি ওপেন রাখে। কারণ যখন সবাই একসাথে সাবমিট করতে যায়, একটুখানি ধাক্কা ধাক্কি লাগে বা তোমার নেটওয়ার্ক জ্যাম হয়, তখন আলটিমেটলি কয়েকজনকে মেল করতেই হয়, বা ক্লাসরুমেও আপলোড করতে পারবা, কোনো সমস্যা নাই, এটা এই স্বাধীনতা আছে। ঠিক আছে? আর এই পুরোটা ডেমো তো পাবাই, একদম পুরোটা একটা ডেমো তোমাদের না অবশ্যই নেওয়া হবে, এখানে কোনো কনফিউশন নেই। রুটিনই তো আসলে 1-2 দিন আগে, তো এখন আস্তে আস্তে ফর্ম ফিল আপ করো, আর এর মধ্যেই 1 তারিখের আগেই সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, তোমরা তো ভ্যাকসিনেশন আসতে পারো নাই, তাই না? ভ্যাকসিন নিতে পেরেছো তোমরা? জি ম্যাম নিয়েছি, ফার্স্ট ডোজ। ম্যাম আমরা নিয়ে নেই। অনেকে পাইছে অনেকে পায়নি। অনেকে পায় নাই, হ্যাঁ হ্যাঁ সেটাই। মানে ক্লাস যদিও প্ল্যান করা হচ্ছে, আমার মনে হয় না সাকসেসফুল হওয়ার কথা না, আসলে মানে হিসাব মিলে না। কোনোভাবে বলতেছে আর কি যে সবাইকে ভ্যাকসিনেশন আনতে পারলে ইউনিভার্সিটি খুলে দিবে। সেপ্টেম্বরের কথা যদিও বলে, ইম্পসিবল, আসলে সেপ্টেম্বরের মধ্যে সম্ভবই না, কারণ আমাদের কাছে এত ভ্যাকসিন আসবেই না এত তাড়াতাড়ি। তো কিন্তু তারপরে একটু পজিটিভ যে আসতে তো শুরু করছে, তাই না? এত নেগেটিভ চিন্তা করলে তো সবাই পাগল হয়ে যাবো, এমনিতেই সবার মেন্টালি, সবার সাইকোলজিক্যাল অবস্থাই খারাপ, তাই না? তোমাদেরও আমাদেরও সবার অবস্থাই খারাপ, সবাই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে আছি। তো একটু আশার আলো হচ্ছে যে তাহলে আশা করি পরবর্তী সেমিস্টার যেন আমরা ক্যাম্পাসে এসে নিতে পারি, কারণ তোমাদের দেখো ইয়ে তো পুরোপুরি বন্ধ। আরেকটা বিষয় একটু বলি, যে তোমার এই যে
ভাইবার ল্যাবের কথা, ল্যাব ম্যাথমেটিক্সে যদিও ল্যাব নাই, সাধারণত নিয়ম হচ্ছে আগে ল্যাবে পাশ করতে হয়, ল্যাব পরীক্ষায় পাশ না করলে কিন্তু লেভেল ক্রস হয় না, টার্ম ক্রস হয় না, তাই না? তোমাদের তো ল্যাব করানোই হয় না, সেখানে ল্যাব পরীক্ষায় পাশ করাটা মানে ল্যাব তো আমরা করি নাই, সেক্ষেত্রে পরীক্ষা একটা পুরো একটা বিশাল একটা অংশ কিন্তু আমাদের বাদ রয়ে গেছে। ওই ল্যাব আবার তুমি অনলাইনে করলেও লাভ নাই, ল্যাব তো করতে হবে ফিজিক্যালি। তো এটা নিয়ে একটু সবার মধ্যে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। সমস্যা বলতে কি, আমরাও চাই তোমরা মানে সুন্দর মতো পাস করে চলে যাও, সেক্ষেত্রে যখনই ল্যাব শুরু হবে খুব মনোযোগের সাথে করে, তুমি মনে করো 6টা পরীক্ষা এখানে দিলা, ওদিক দিয়ে পরে যখন ফিজিক্যালি ক্লাস শুরু হলো ল্যাবে তুমি ফেল করে বসে থাকলা, তো 6টা পরীক্ষা কি জলে চলে যাবে না? তুমি তো ল্যাবে ফেল করলে 6টা পরীক্ষায় পাশ করে লাভ নেই, ল্যাবে পাশ না করলে তোমার লেভেল ইয়ে করাবে না, ক্রস করাবে না। তো এই জন্য যখনই ল্যাব শুরু হবে ল্যাব গুলাতে যেন কোনোভাবেই ফেল টেল না আসে, হ্যাঁ, তোমাদের 100% ইয়ে থাকতে হবে, ফেল টেল যেন না আসে। কারণ এই বিষয়টা নিয়ে অলরেডি অনেক কথাবার্তা হচ্ছে, সবার মধ্যে টেনশন যে আমরা এখানে ইচ্ছা মতো পরীক্ষা নিয়ে যাচ্ছি, ওদিক দিয়ে দেখা গেল ল্যাবে, কারণ আমরা যখন ক্যাম্পাস ভিত্তিক পড়াশোনা ছিল আগে ল্যাব পরীক্ষাটা হতো, ল্যাবে যারা পাশ করতো তাদের আমরা ফাইনাল পরীক্ষা নিতাম, তো ওই স্টেপটা তো পুরোই বাদ। এখন তুমি 6টা পরীক্ষা দিলা, পরে এসে ল্যাবে ফেল করে বসে থাকলা, তখন তোমার এই 6টা পরীক্ষার কোনো ভ্যালু থাকবে কষ্ট করে পরীক্ষা দিলে? তো এই জন্য যখনই আমাদের ল্যাব শুরু হবে খুব মানে কোনোভাবেই যেন ল্যাবে ফেল টেল না আসে, তোমাকে সেন্সিটিভ থাকতে হবে, তোমার ডিপার্টমেন্টই তোমাকে গ্রুমিং করবে, কোনো প্রবলেম নাই, হ্যাঁ। কারণ এটা নিয়ে আসলে খুব কথা হচ্ছে যে পরবর্তীতে যদি এ ধরনের অ্যাক্সিডেন্ট হয় তখন তো সেই ছেলেটার অবস্থা খারাপ। তো এই ধরনের আশা করি হবে না। আর এখনকার পরীক্ষা নিয়ে রিল্যাক্স থাকো, এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা আগের পরীক্ষা এতগুলো 3টা টার্ম শেষ করলাম, অনেক স্টুডেন্ট ছিল না, বিশাল একটা, এখন তো শুধু তোমাদের 1-1 একটা টার্ম, গতবার 3টা টার্ম একসাথে রানিং ছিল, খুবই টেনশনের বিষয় ছিল। তেমন কিছু আল্লাহর রহমতে হয় নাই, খুব মানে ডিজাস্টার কিছুই হয় নাই। তো তোমাদের ক্ষেত্রে আশা করি হবে না। আর দাও, পরীক্ষা দিলেই বুঝবা, সহজ। তাও শুক্রিয়া করো আমাদের পরীক্ষা হচ্ছে, বুটেক্স তো থেমে নাই, অন্য সবাই তো থেমে আছে, আমরা তো আল্লাহর রহমতে যাচ্ছি, খারাপ না। ঠিক আছে, তাহলে পড়াশোনা করো, পরবর্তীতে আবার কথা হবে। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ঠিক আছে, আর থাকলে আবার না, madam। পরবর্তীতে। হ্যাঁ, আচ্ছা তাহলে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, হ্যাঁ শেষ করে দিই।